সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানের বেশ কয়েকটি বিষয় আলোচনা থাকবে, সেটি কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরবো। কিন্তু আমি শুরু করব ডোনাল্ড ট্রাম্প থেকে, কারণ কয়েকদিন আগে হয়ে গেল তার জয়েন্ট সেশনের বক্তৃতায় স্পিচ। সেখানে তিনি আসলে অনেক কথাই বলেছেন। আপনারা ধরে নিতে পারেন আনঅফিসিয়ালি একটি, যদি কাগজ কেউ বন্ধ করেন একটু নড়ানো, থ্যাংক ইউ। ওকে, সো অনেক কিছু আলাপ করেছেন উনি সেখানে। একটি অনেকে বলছেন এটি একটি ইউনিয়ন, স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ। অফিসিয়ালি নট ট্রু, বাট আপনারা ধরে নিতে পারেন। আপনাদের অনেকেরই মনে আছে, আপনারা যদি ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে থাকেন, ইফ ইউ হ্যাভ লিসেন টু ডোনাল্ড ট্রাম্প, স্পেশালি তার 2024 ক্যাম্পেইনে, তাহলে আপনার কয়েকটি ধারণা একেবারে বদ্ধমূল থাকবে এবং আপনি বিশ্বাস করে নেবেন। দ্য মোমেন্ট, যেই মুহূর্তে উনি ওভাল অফিস অর্থাৎ হোয়াইট হাউসে পা রাখবেন অন জানুয়ারি 20, হোয়াইট হাউস ইমিডিয়েটলি একটা অর্থনৈতিক বুম তৈরি করবে দেশব্যাপী। গ্যাস প্রাইস রাতারাতি কমে যাবে, ইনস্ট্যান্টলি গো ডাউন। ইনফ্লেশন ম্যাজিক্যালি চলে যাবে। এগ প্রাইস, ডিমের দাম কমে আসবে। কর্মসংস্থান would be the best number in history. উনি সবসময় বলে থাকেন the best and beautiful, the big and beautiful. এই সমস্তই এখন একটি ফ্যান্টাসি হয়ে দাঁড়িয়েছে। এই সব ফ্যান্টাসি ট্রাম্প সেল করার চেষ্টা করেছেন তার সমর্থকদের কাছে এবং সফলও হয়েছেন সেলিংয়ে। অল দিস থিংস, ওকে, তার সমর্থকরা এমনভাবে নিয়েছেন, এমনভাবে খেয়েছেন এই কথাগুলি, যেমন তাদেরকে প্লেটে করে কোরমা পোলাও দেওয়া হয়েছে। দের ইজ নো টুমরো। আজকে জব রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে 151,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। অনেকে আশা করছিলেন অত্যন্ত বাজে 77, সেটি হয়নি, বেঁচে গেছেন তার কারণ অনেক নাম্বারটা যখন রিভাইজ করা হবে দেখা যাবে আসন্ন সংকেতের আসল যাত্রা শুরু হয়েছে। আমি CNN দেখছিলাম, আমি ফক্স দেখছিলাম, ল্যারি কুডলো উনি জব নাম্বার নিয়ে কথা বলবেন আজ বিভিন্ন সময় ফ্রাইডে, এবং এই জবলেস ক্লেম দেখে তারা অনুমান করছেন গত 49 মাসে যেটি হয়নি সেটি হতে যাচ্ছে হয়তোবা। তারা চিন্তা করছেন তারা কিভাবে এইটিকে কাভার আপ করবেন, দ্য ফক্স। এবং আমি যখন দেখছিলাম, মারিয়া বার্টারামো, অনেকেই চিনে থাকবেন, বিগ রিপোর্টার অ্যান্ড হোস্ট অফ CBS, আসছেন উইথ হার ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রাউন নোজ ভেরি স্টুপিড চিয়ারলিডার অফ ডোনাল্ড ট্রাম্প। ডিস্ট্রেস, কিভাবে এটা কাভার আপ করবে, অল দিস থিংস আমরা আজকে কথা বলবো। এবং কিভাবে ট্রাম্প তার যে পপুলারিটি ছিল সেইটি খুব দ্রুত কমে আসছে। 2 মাস হয়েছে মাত্র, কিন্তু তার ইউরোপিয়ান ইউনিয়ন তারা দেখছেন লুকিং ফর এ নিউ লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড। তারা এখন বিশ্বাস করে না যে লিডার, আমেরিকা যে লিডার, তারা ফ্রি ওয়ার্ল্ডের লিডার হতে পারে, নেতৃত্ব দিতে পারে। ট্রাম্প বলছেন উনি সব হামাস ফাইটারকে খতম করবেন, হত্যা করবেন এবং প্যালেস্টাইনিয়ানদের। এটি আরেকটি ব্রেকিং নিউজ। দ্য নিউ পার্টি, বাংলাদেশে যে নতুন পার্টি আছে, তারা কি আসলে বাংলাদেশে পরিবর্তন আনতে পারবে কিনা সেটি নিয়ে আলোচনা থাকবে। এই আলোচনায় আজকে আমার সাথে যোগ দিয়েছেন লেখক, সাংবাদিক, গবেষক হাসান ফেরদৌস। আমাদের সাথে আরও আছেন দুঃখিত মহসিন ইউ পাটোয়ারি, স্কুল সায়েন্স অফ অ্যালাইড হেলথ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি হাসান ফেরদৌস, প্রথমে চলে যাব আপনার কাছে। ওকে, ট্রাম্পের যে স্পিচটি আমরা দেখলাম, এটিতে অনেকেই বলছেন বিভাজনের চরম অবস্থায় আছি আমরা, এবং বিভেদ কিছু ক্ষেত্রে খুবই প্রকাশ্যে, এবং এটি আর ভিতরে নেই। সো আসলে কি আমেরিকার কোনো ওয়ে আছে যাতে এটা আমেরিকা অ্যাজ এ ওয়ান কান্ট্রি, অ্যাজ এ ইউনাইটেড কান্ট্রি হিসেবে কাজ করতে পারে? আমি আর আপনি কথা বলেছি বেশ কিছুভাবে। হোয়াট ক্যান দ্য রিপাবলিকানরা কি কিছু করতে পারেন এই ইউনিটির জন্য? ডেমোক্রেটরা কি করতে পারেন এই ইউনিটির জন্য? হ্যাঁ, মানে এই যে প্রেসিডেন্সি আছে, দিস প্রেসিডেন্সি, ইটস স্পেশালি ট্রাম্প, উনি কিন্তু ইটস মেকিং ইট ওয়ার্স। এবং আরেকটি ব্যাপার হচ্ছে হোয়াট দ্য ডেমোক্রেটস ক্যান ডু টু কাউন্টার দিস, এই যে ট্রাম্পের যে আনস্লট একের পর এক। সেদিনের বক্তব্য আমরা শুনলাম, এই অর্থনীতির যে দুর্বলতা, এটি হচ্ছে বাইডেনের কারণে।
ইনফ্লেশন বাইডেনের কারণে। উনি অর্থনৈতিক খারাপ অবস্থা নিয়েছেন যখন এসেছেন বাইডেনের কারণে। অর্থনৈতিক অবস্থা কিন্তু ওনার 2016-এর মতো অবস্থান নেই, সেটি কিন্তু আপনি দুজনেই আলোচনা করেছি। দিস ইজ নট দ্য সেম সিচুয়েশন। হি ইজ টেকিং এ ইকোনমি উইচ ইজ রিয়েলি ব্যাড, রিয়েলি ব্যাড। দ্য ডেমোক্রেটস তারা চেষ্টা করছেন রিজিস্ট করার এলন মাস্কের যে র্যাম্পেজ অ্যাক্রস দ্য ফেডারেল গভর্নমেন্ট, তারা মানে তাদেরও দে হ্যাভ টু ফেস এ চয়েস। তারা কিভাবে কিভাবে দ্য বেস্ট অ্যালার্ট আমেরিকান, কিভাবে তারা আমেরিকান আমরা যারা আছি সাধারণ মানুষ আছে তাদেরকে কিভাবে অ্যালার্ট করবেন যে কি ধরনের ডেঞ্জার এই এলন মাস্ক পোজ করে, কিভাবে করবেন তারা? এই সমস্ত প্রশ্নই থাকলো একসাথে আপনার কাছে, কারণ অনেক আই নো ইটস এ লোডেড থিংস। চলুন শুরু করি। ভাই আপনাকে শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি বড় কঠোর ভাষায় ডোনাল্ড ট্রাম্পকে, আমাদের প্রেসিডেন্টকে আক্রমণ করলেন, বড় নিষ্ঠুর আপনি। উপায় নেই। এই লোকটি শব্দ আমাদের অলমোস্ট 50% ভোট পেয়ে জিতেছেন এবং তিনি ইতিহাসে সর্বোচ্চ ম্যান্ডেট পেয়েছেন বলে দাবি করছেন, এবং তিনি তার স্টেট অফ দি ইউনিয়ন ভাষণে বলেছেন যে তিনি আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। ইভেন তার 2 নম্বরে কে জানেন? উনি বলছেন জর্জ ওয়াশিংটন। নট এ ব্যাড প্লেস টু বি ইন, তার কথায়। সেই লোকটাকে আপনি এই ভাষায় আক্রমণ করলেন, আমার একটু কষ্টই হচ্ছে। আচ্ছা, তো সত্যি কথা কি জানেন, ডোনাল্ড ট্রাম্পের কথাটা যে যদি ফলো করেন আপনি, আপনারা তো মনে থাকতে পারে, পাত্র ভাই নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশে একসময় স্পঞ্জের স্যান্ডেল ছিল, খুব জনপ্রিয়। আমরা অনেকে অফিসে যেতে স্পঞ্জের স্যান্ডেল পরে, বাজে মানুষ স্পঞ্জের স্যান্ডেল, এখন ওকে পরে না। তো এই স্পঞ্জের স্যান্ডেলের অন্য নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ, একবার এই পা একবার ওই পা। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন আমাদের ফ্লিপ ফ্লপ প্রেসিডেন্ট। তিনি আজকে এই কথা বলবেন, কালকে আরেক কথা বলবেন। আমি জাস্ট এই ট্যারিফ নিয়ে ধরি, আমরা তার সবচেয়ে বড় ক্যাম্পেইন তো ট্যারিফ নিয়ে। গত এক সপ্তাহে তিনি একই কথা 4 বার বলেছেন ভিন্ন ভিন্ন ভাবে। তিনি কানাডা মেক্সিকোর বিরুদ্ধে উপরে তিনি ইম্পোজ করছেন, একদিন পরে তিনি 7 দিনের পজ দিচ্ছেন, আবার ফেরত দিয়ে আসেন, আবার 1 মাসের পজ দিচ্ছেন। আজকে তিনি বলেছেন যে মেক্সিকো এবং কানাডার সঙ্গে যে চুক্তি ছিল, সেই চুক্তির অধীনে যে সমস্ত আইটেম আছে সেগুলি বাদ দিয়ে তিনি ট্যারিফ আরোপ করবেন। এটা কেমন দাঁড়ালো? সেই চুক্তিতে প্রায় সব আইটেমসই কিন্তু তালিকাভুক্ত, তাহলে তিনি কার উপর ট্যারিফ আরোপ করবেন? এই ফ্লিপ ফ্লপিংটার কারণে ডোনাল্ড ট্রাম্প সবার কাছেই অজনপ্রিয় হয়ে উঠছে, ক্রমান্বয়ে হয়ে উঠছেন। ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তার রাফলি তার অ্যাপ্রুভাল ছিল 55%। সেটা এখন রয়টার্স এর সর্বশেষ জরিপে দেখতে পাচ্ছি আমরা 44-45% নেমে এসছে। মানে তিনি 1 মাসে অলমোস্ট 11% সাপোর্ট হারিয়েছেন। এত দ্রুত হানিমুন পিরিয়ড কিন্তু আমাদের গত 50 বছর ইতিহাসে ঘটেনি। মাত্র তিনি 43 ডেইজে 11% তিনি লুজ করেছেন। ইন্টারেস্টিংলি তিনি একসঙ্গে অনেকগুলি ফ্রন্টে কাজ করছেন। ট্যারিফ একটা ফ্রন্ট, সরকারকে ছোট করার একটা ফ্রন্ট যেটা করছেন আমাদের এলন মাস্ক সাহেবের মাধ্যমে, আর একটা তিনি করছেন ফরেন পলিসিতে ইউক্রেন এবং গাজা নিয়ে। 3টি ক্ষেত্রেই তার হেভি হ্যান্ডেডনেসটা খুব স্পষ্ট। ইলন মাস্কের ব্যাপারটা ধরি আমরা। ইলন মাস্ক আমরা বলি কো প্রেসিডেন্ট, উনি যা বলেন ট্রাম্প সাহেব হা করেন। তো ইলন মাস্ক লম্বা একটা চেইন নিয়ে সব ডিপার্টমেন্টকে কাটা শুরু করেছে, না বুঝে না শুনে, কোনটা ভালো কোনটা না মন্দ না বিবেচনা করে কাটতে হবে, টাকা কমাতে হবে $2 ট্রিলিয়ন। কিন্তু অনেক লোক তো ইসেনশিয়াল ওয়ার্কার্স, যেমন ধরো এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স, যদি আপনি 10% কমিয়ে দেন তাহলে আমার প্লেন তো আনসেফ হয়ে পড়বে ওঠানামা করা, যেটি এখন হচ্ছে এবং হচ্ছে, সে কারণে হচ্ছে। তো আপনি যদি এফডিএ লোক কমিয়ে দেন তাহলে আমার ড্রাগ পরীক্ষা করে দেখবে কে? যে ওষুধ বাজারে আসবে সে ওষুধ ক্যান বি স্পুরিয়াস, হতে পারে সে ওষুধ ক্ষতিকর, তাই না? আমাদের পানি যে পানি খাই আমরা, সে পানি পরীক্ষা করে দেখতে হবে। যদি আপনি আমাদের পানি পরীক্ষকদেরকে চাকরি থেকে ঢালাই ভাবে বাতিল করেন তো কি হবে? আইআরএস, তিনি আইআরএস 20% বলেছেন তিনি কাটবেন। আইআরএস মানে আপনারা আমার ট্যাক্স, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, যারা প্রসেস করবেন, সোশ্যাল সিকিউরিটি, সেখান থেকে লোক কমিয়ে দেবেন। যখন ব্যাপারটা ধরা পড়লো এবং গত 15 দিনে বিভিন্ন টাউন হলে রিপাবলিকানরা ক্রুদ্ধ দর্শকদের সম্মুখীন হলেন, তখন তারা বলতে ঠিক হচ্ছে না। তো তারা এসে ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করলেন। গতকাল ট্রাম্প তার এক অনির্ধারিত ক্যাবিনেট মিটিং এ বলেছেন, না 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 বাবা, তোমরাই
ক্যাবিনেট মন্ত্রীদের বলছেন তোমরাই রেসপন্সিবল, তোমরা ঠিক করবে কোন চাকরি যাবে কোন চাকরি যাবে না। ট্রাম্প মাস্ক করবে না, মার্ক ইমপ্লিমেন্ট করবে বটে, তো তোমার দায়িত্ব হচ্ছে ঠিক করা কোন চাকরিটা বা এসেনশিয়াল কোনটা এসেনশিয়াল নয়। তার মানে অলরেডি কিন্তু ফ্লিপ ফ্লপ করছেন। আমি একটা ইন্টারেস্টিং কোট পড়ছিলাম, কোট মানে উদ্ধৃতি দিচ্ছি আপনাকে আমি। সিঙ্গাপুরের ডিফেন্স মিনিস্টার তিনি বলছেন, আজকে ফরিদ জাকারিয়ার কলামে আমি সেক্ষেত্রে উদ্ধৃতি করে দিচ্ছি, তিনি বলছেন যে এক সময় আমেরিকা ছিল বিশ্বের নেতা, বিশ্বের নেতা ছিল, বিশ্বের লিবারেটর ছিল, লিবারেটর। সেখান থেকে তিনি হয়ে গেলেন দ্য গ্রেট ডিসরাপ্টার। আমেরিকা ওয়াজ দ্য গ্রেট লিবারেটর, দেন ইট বিকেম দ্য গ্রেট ডিসরাপ্টার। সেখান থেকে এখন হয়ে পড়েছেন এ গ্রেট ল্যান্ডলর্ড সিকিং রেন্ট। তিনি এখন গ্রেট ল্যান্ডলর্ড হয়েছেন, বাড়িওয়ালা, ল্যান্ড সিক করছেন রেন্ট। এগুলো তিনি কেন বলছেন? গ্রিনল্যান্ড মনে আছে, কানাডা মনে আছে, প্যানামা ক্যানাল মনে আছে, গাজা মনে আছে, সব তিনি দখল করে নেবেন। ল্যান্ডলর্ড ল্যান্ড সিক করছেন। এই চাইতে লজ্জাস্কর কি ব্যাপার হতে পারে? একজন আমাদের প্রেসিডেন্টকে এভাবে সিঙ্গাপুরের মতো দেশের একজন ডিফেন্স মিনিস্টার বলছেন তিনি একটা ল্যান্ডলর্ড হু ইজ সিকিং রেন্ট। এই কথা বলার তো যথেষ্ট কারণও আছে, কারণগুলি আপনারা সবাই জানেন, আমি রিপিট করতে চাই না। আমি আপনার যে মূল প্রশ্ন ছিল যে এই যে বিভক্তিটা, এটা কি ইনএভিটেবল? এক অর্থে ইনএভিটেবল, আবার এক অর্থে ইনএভিটেবল নয়। আপনি হচ্ছেন পরিবারের প্রধান, আপনার দায়িত্ব হচ্ছে পরিবারটাকে এক করা, তাই তো? দুই ছেলে একে অপরের সঙ্গে মারামারি করে, আপনি বাবা হিসেবে দায়িত্ব কি? দুই ছেলের কাছে ডেকে নিয়ে বলা তোরা মারামারি কেন করছিস, ইউ মাস্ট বি ইউনিফায়ার। কিন্তু মজা হচ্ছে যখন বাবা নিজেই হয় ডিভাইডার, সেক্ষেত্রে ছেলেরা তো মারামারি করবেই। বাবাকে ইউনিফাইড হতে হবে। ডোনাল্ড ট্রাম্প ইজ নট দ্য পারসন টু ইউনিফাই এ ডিভাইডেড কান্ট্রি, কারণ তিনি এনজয় করেন ডিভিশনটাকে। তার যে লয়াল বেস আছে, তিনি একমাত্র লক্ষ্য তার লয়াল বেসকে ফিড করা। অনুষ্ঠানটি তিনি লয়াল বেসকে ফিড করছেন। আপনারা দেখেছেন মঙ্গলবারের ভাষণে তিনি কিভাবে সরাসরি আক্রমণ করছেন, ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন ডেমোক্র্যাটদের। যেমন ধরা যাক এলিজাবেথ ওয়ারেন, আমাদের ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত সিনেটর, তাকে ঠাট্টা করে বলছেন পোকাহন্টাস। মনে আছে তিনি এক সময় দাবি করেছিলেন তিনি তার শরীরে দাবি করেছেন রক্ত আছে, তাকে তিনি পোকাহন্টাস বলে চলেছেন। নাও ইউ আর দ্য প্রেসিডেন্ট, তোমার ক্যাম্পেইন তো শেষ, তুমি জিতেছো, নাও ইটস ইউর টাস্ক টু ইউনিফাই দ্য কান্ট্রি, তুমি করতে পারছো না। আমি কথা শেষ করছি একটা কথা বলে। সবচেয়ে বড় ক্ষতি আমার চোখে এইখানে যে আমেরিকা বিশ্বে যে নেতৃত্ব দিত, নেতৃত্ব হারাচ্ছে, বিশেষ করে ইউরোপের সাথে। আপনারা দেখেছেন ইউক্রেন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প সাহেবের ব্যবহার এবং তার অবস্থান, বিশেষ করে পুতিনের সঙ্গে তার সখ্যের ফলে কি দাঁড়িয়েছে? দাঁড়িয়েছে এই যে ইউরোপীয় দেশগুলি ক্রমান্বয়ে নিজেরা সংঘবদ্ধ হচ্ছে, নিজেরা ইউনিফাইড হচ্ছে এবং বলছে যে উই নিড, আপনি যেটা বললেন, উই নিড এ নিউ লিডার। আমাদের অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড একদিন ছিল কিন্তু আমেরিকা, একদিন ছিল আমেরিকার প্রেসিডেন্ট, নট এনিমোর। তারা এখন অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে, ডিফেন্স খাতে অর্থ বাড়াচ্ছে, কারণ তারা স্পষ্ট দেখছে আমার মেইন থ্রেটটা কি। আমার মেইন থ্রেটটা আসে রাশিয়া থেকে। সেই রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্প সাহেব হাত বাড়িয়ে দিয়েছেন। মস্কো থেকে, শেষ কথা বলছি আমি, মস্কো থেকে জানেন কি বলেছে? মস্কো থেকে বলা হয়েছে যে আমাদের যে পলিসি এবং ট্রাম্পের যে পলিসি, দে আর ইন অ্যালাইনমেন্ট নাও, তারা এক সমান সমান হয়ে গেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব ডিফেন্ড করছেন মস্কোকে, যেখানে মস্কো আমাদের অ্যাডভার্সারি এবং ইউক্রেন আমাদের অ্যালাই। রাইট, ভেরি ইন্টারেস্টিং। এবং আরেকটি কথা আমি এখানে যোগ করতে চাই, সেটি হচ্ছে অনেকেই ভুলে যান আমেরিকার সবচেয়ে বিগেস্ট ট্রেডিং পার্টনার হচ্ছে ক্যানাডা অ্যান্ড মেক্সিকো, বাট ক্যানাডা ইজ নাম্বার ওয়ান। মানে গাড়ি থেকে খাবার থেকে শুরু করে, এবং সবচেয়ে বড় ইম্পোর্টার অফ আমেরিকান প্রোডাক্ট ইজ অলসো ক্যানাডা, সবচেয়ে বড়। তো এই ক্যানাডা হচ্ছে এখন শত্রু, এই মেক্সিকো হচ্ছে শত্রু, জার্মান হচ্ছে শত্রু, এবং ইউক্রেন শত্রু, এবং রাশিয়া হচ্ছে বন্ধু। আই মিন হোয়াট ওয়ার্ল্ড উই আর লিভিং ইন। আমি আসছি এই প্রসঙ্গে, আরো কিছু প্রশ্ন রয়ে গেছে। আমি মহসিন পাটোয়ারি আপনার কাছে যাচ্ছি। অনেকের অনেক দায়িত্ব আছে এই চেক অ্যান্ড ব্যালেন্সটিকে রক্ষা করার। এই যে একচ্ছত্র পাওয়ার অফ প্রেসিডেন্ট ট্রাম্প, Donald Trump, Musk, and his renegade senators, and all those লেজুর ভিত্তি করা চামচা যারা আছেন, Josh Hawley and whatnot.
আপনি দেখেছেন যে কেন্টাকির যে মিচ ম্যাকনেল উনি আর রান করবেন না। কাজে দের ইজ নো চেক অ্যান্ড ব্যালেন্স উইদিন রিপাবলিকান পার্টি টু চেক ট্রাম্প। যারা আছে সবই চাটুকার, একেবারে চাটুকার। ডেমোক্রেটরা কি করতে পারেন? এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের পাওয়ারটা, কতগুলো সিস্টেম তাদের, আমাদের এই সিস্টেম আছে যেটি ব্যবহার তারা করতে পারেন, কি করবেন তারা? এটি আপনার কাছে প্রশ্ন। যেরকম চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারে আছে, ডেমোক্রেটিক পার্টির কিছু নর্ম আছে, কিছু ইনস্টিটিউশন আছে, সিস্টেম ডিফেন্ড করার মতো বেশ কিছু ব্যালেন্স আছে যেটি তারা ব্যবহার করতে পারেন। দ্য ভার্চু অফ ফরেন এইড, ফেডারেল স্পেন্ডিং, বিউরোক্রেসি, এই জিনিসগুলি আছে, ফেডারেল কোর্ট, দ্য কংগ্রেস, এই অল দিস থিংস আছে। এটি তারা এই রাস্তায় যাবেন, নাকি তারা একদম কিচেন নাইফ টেবলের মতো ঝাঁপিয়ে পড়বেন টু থ্রেট মাস্ক, অ্যান্ড তার যে মাস্কের যে ডেপুটিজ যারা আছে এবং এই দিকে যাবেন, যারা স্পেশালি ধ্বংস করার জন্য বসে আছেন সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, যেটি সাধারণ মানুষের উপরে এসে পড়বে, যারা বসে আছেন মেডিকেয়ার ধ্বংস করার জন্যে, যারা বসে আছেন মেডিকেড ধ্বংস করার জন্যে, এটি মানুষের উপর প্রাণঘাতী অবস্থা তৈরি করবে। ডেমোক্রেটরা কি করতে পারেন বলে আপনি মনে করেন? ডেমোক্রেটদের জন্য যে আগামী যে 2 বছর পর যে ইন্টারিম ইলেকশন আসবে, ওটার জন্য খুব সুন্দরভাবে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং ডেমোক্রেটরা অত্যন্ত সুবিবেচিতভাবে তাদের কাজ করতে হবে। যেই ফেরদৌস ভাই যেটা বলছেন, আই এগ্রি উইথ হিম 100%, যে এই আমেরিকার ইতিহাসে আমাদের একজন প্রেসিডেন্ট, যিনি উই নো যে উনি ট্রানজাকশনাল প্রেসিডেন্ট, কিন্তু ওনার যে ফ্লিপ ফ্লপ জিনিসটা, এটা সমগ্র বিশ্বে একটা রিডিকুলাস করে ফেলছে। তার মানে সে বলে, তার কথাকে আর কেউ অত ক্রেডিবিলিটি দিবে না। আর যে কথাটা আপনি বললেন যে আমরা ইনফ্লেশন, উনি অনেক কথা বলেছে, ইনফ্লেশনের কথা বলেছে, আপনি যেটা শুরু করেছিলেন অত্যন্ত চমৎকার ভাবে। সেখানে আপনি দেখেন ইয়েল ইউনিভার্সিটির বাজেট ল্যাব যেটা বলেছে, তারা বলেছে যে এই ওনার যেই মেক্সিকো, চায়না এবং কানাডায় যে উনি ট্যারিফ দিচ্ছেন, এই ট্যারিফটা কার্যকরী হলে আপনার ইনফ্লেশন ফুল 1% বেড়ে যাবে। আর আমাদের যে ন্যাশনাল গ্রোথ 0.5% কমে যেতে পারে, এবং আমাদের প্রতি নাগরিকের প্রতি হাউসহোল্ডে $1,600, $1,600 ডিসপোজেবল ইনকাম কমে যাবে। এই যে জিনিসগুলো হচ্ছে, যা উনি চেয়েছেন তার উল্টো দিকে হচ্ছে। হ্যাঁ, এবং এই রিপারকেশনটা, এই যে ফলাফলটা জন্য আমার মনে হয় ডেমোক্রেটরা এটাকে ফিস করতে হবে আর কি, এই সিচুয়েশনটাকে ফিস করতে হবে। আর উনি মনে করতে পারে যে আমার তো লাস্ট টার্ম, আমি একটা করে দিয়ে গেলাম, কিন্তু দেশের যে একটা অপরন্ত ক্ষতি হচ্ছে, এই জিনিসটার জন্য রিপাবলিকানদের যারা মডারেট রিপাবলিকান এবং যারা ডেমোক্রেট, তাদের কিন্তু অনেক কিছু করার আছে। হ্যাঁ, কারণ মিড টার্ম ইলেকশনে শুধু বেস দিয়ে তো আর আপনি নির্বাচিত হইতে পারবেন না। আপনাকে যারা এফেক্টেড হবে, যে ডিমের দাম বাড়ছে, অমুকের দাম বাড়ছে, সবকিছুর দাম বেড়ে যাবে, এই যে এফেক্টটা হবে, গাড়ির দাম বেড়ে যাবে, এই যে এফেক্ট হবে, গ্যাসের দাম বেড়ে যাবে, এই যে এফেক্ট হবে, এটার জন্য তাকে ইলেকশনে তাকে মূল্য দিতে হবে। ডেমোক্রেটরা এখন সিস্টেমেটিক ভাবে আমার মতে গ্রাসরুট লেভেলে কাজ করে এই জিনিসগুলোকে স্প্রেড করা, পলিটিক্যাল যেটা প্রপাগান্ডা বলেন, পলিটিক্যাল মেসেজ বলেন, যে দেশের জিনিসটা কি হচ্ছে। হ্যাঁ, পাবলিক সাধারণ মানুষ জানে, গ্রোসারি স্টোরে গেলেই বুঝতে পারে, গ্যাস স্টেশনে গেলেই বুঝতে পারবে, বাট স্টিল এই জিনিসগুলো তাদেরকে বুঝানো যে দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন অ্যান্ড দিস ইজ হোয়াট দি জেন্টলম্যান দ্যাট ইজ ডুইং। অ্যান্ড আই ডোন্ট সি, আমরা তো অনেকে বলেছিলাম, সেটা হয়তো আপনার টপিক আসবে, যে উনি হলো উনি পিস চাচ্ছে, উনি ওয়াচ চাচ্ছেন না, রাইট? কিন্তু হয়তো এটা কিছুটা কার্যকরী হয়তো হতে পারে ইউক্রেনের ব্যাপারে, কারণ ইউক্রেনের ব্যাপারেও অনেক ব্যাপার হয়ে গেছে। এখানে মনে হচ্ছে যে আমি জোর করে একটা কিছু করছি, এটা ডিপ্লোমেসির একটা লিমিট আছে, রাইট? আপনি সামনে বসে লোকজনের আসে বিদেশি নেতার সাথে এভাবে ঝগড়া করেন না, রাইট? এই জিনিসগুলো পিছনে, কিন্তু পর্দার পিছনে করা যেত, এটা আমাদের সম্মানও বাড়তো, ওই ভদ্রলোকের সম্মানও বাড়তো। এখন তো মনে হচ্ছে আমরা কোয়াক্স করে, বাধ্য করে, তার তো কোনো উপায় নাই আমেরিকার সাহায্য ছাড়া, এই জিনিসটা আমরা করছি। এই জিনিসটা কিন্তু আমাদের যে ইমেজটা, পৃথিবীতে আমাদের যে ইমেজটা আমাদের ক্ষুণ্ণ হচ্ছে। আমরা একজন আমেরিকান, আমরা চাই বেস্ট অফ দি আমেরিকা, আমরা চাই আমেরিকার উন্নতি হোক,
বাট দেয়ার আর ওয়ে, বিকজ আপনি যখন বড় হবেন, আপনি যখন শক্তিশালী হবেন, তার সাথে সাথে আপনার দায়িত্বটাও সেইভাবে বাড়ে, রাইট? আপনাকে দেখতে হবে শুধু পৃথিবীর ক্ষতি না, পৃথিবীর মঙ্গলটাও আপনাকে দেখতে হবে। সেই হিসাবে প্রেসিডেন্ট ট্রাম্প ফর সাম রিজন হি ইজ নট ডেলিভারিং দিস হয়। এবং যেই বক্তৃতা দিল ফেরদৌস ভাই বললো এভাবে ডিভিসিভ কথা, এই ডেমোক্রেটদের অ্যাটাক করে আমি তো শুনি নাই আমার জানা মতো এইভাবে কাউকে কেউ অ্যাটাক করতে। বিশেষ করে এই যে এলিজাবেথ ওয়ারেনকে বললো যে কথাটা, এখন ওই সময় তো চলে গেছে, এখন তো আর নির্বাচনের সময় না ভাই, এখন তো হলো দেশকে স্টেবল করা, দেশকে সবাইকে নিয়ে কাজ করা। বিদেশে এসব গুলো আপনি করতেছেন, মিডল ইস্ট এবং ইউক্রেন, আপনার ব্রডার একটা সাপোর্ট লাগবে, তাই না? এখন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আপনি কতটুকু করবেন? আপনাকে যদি লেজিসলেটিভ যে ক্ষমতা আছে ওখানে আপনাকে তো দিয়ে আটকে ফেলতে পারে। ইলেকশনে যদি ডেমোক্রেটটা যদি আসলেই তো আপনি তো তখন লেম ডাক প্রেসিডেন্ট হয়ে গেলেন। এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কতগুলো আর আপনি করবেন? সেই জিনিসটা প্রেসিডেন্টকে চিন্তা করতে হবে। চিন্তা করে রিপাবলিকান যারা মিডল গ্রাউন্ডে আছেন এবং ডেমোক্রেটরা যারা আছেন, তারা এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে তাদের দেশের উন্নতির জন্য আমার মনে হয় তাদের এগিয়ে যেতে হবে আর কি। এখানে এটাই বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমি অ্যাড করি হাবিব ভাই, আমি অ্যাড করি অবশ্যই খুব দ্রুত সংক্ষেপে। হচ্ছে যে গত নির্বাচনে ডেমোক্রেটরা হারলো মূলত দুটো কারণে, একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে ইকোনমি। ডেমোক্রেটদের মেসেজিংটা কিন্তু অন বোথ ইস্যুস খুব দুর্বল। পাবলিককে, ব্রডার পাবলিককে তারা কনভিন্স করতে পারেনি যে এই দুই ইস্যুতে তারা লিড করতে পারবে। এখন পর্যন্ত কিন্তু ডেমোক্রেটদের মেসেজিংটা অতটা শার্প নয় অন দিস টু ইস্যুস। এটা একটা ব্যাপার। আর এতদিন ডেমোক্রেটরা নির্ভর করছে মূলত আইডেন্টিটি পলিটিক্স নিয়ে, যার ফলে দেখবেন আপনি লাতিনোরা, ইভেন আফ্রিকান আমেরিকানরা একটা সিগনিফিকেন্ট অংশ, স্পেশালি ইউথরা সরে গেছে ডেমোক্রেটিক পার্টি থেকে, যা ছিল একসময় এই দলের মেইন স্টে, মূল শক্তি ছিল একসময়। দেখছি আমরা কি লাতিনোরা সরে যাচ্ছে, আফ্রিকান আমেরিকান অলমোস্ট 20% সরে গেছে তারা গত নির্বাচনে। ফলে ডেমোক্রেটিক পার্টিকে তার মেসেজিংটাকে স্ট্রং করতে হবে। আর একটা কথা বলি আমি, আমেরিকা বেসিক্যালি ইজ এ সেন্ট্রিস্ট কান্ট্রি, লেফটও নয় রাইটও নয়। আপনার মেসেজটা এত করে সেন্ট্রিস্ট হয়, এটা আমার ইনস্টিংক্ট বিরোধী কথা বলছি আমি, আমার অনেক বেশি প্রগ্রেসিভ আমি পলিসি অনুযায়ী, কিন্তু আমি মনে করি আমেরিকা ইজ এ কান্ট্রি যেখানে লোক মাঝখান দিয়ে হাঁটতে চায়, বা দিক দিয়েও নয় ডান দিক দিয়েও নয়। ডেমোক্রেটিক পার্টি বাই নেচার ইজ মোর প্রোন টু দ্য লেফট, কেমন? আর রিপাবলিকান পার্টি রাইট, রাইট টাইপের উইন করেছে। আমাদের এখন কাজ হবে এই রাইট থেকে মাঝখানে আসা। অনলি ইন দ্যাট কেস ডেমোক্রেটিক পার্টি ব্রডার মাসকে দলের মধ্যে টানতে পারবে। দেখুন, আমি আপনার সাথে মোটামুটি একমত একটি ব্যাপার ছাড়া, সেটি হচ্ছে আপনি বলেছেন যে মেসেজিং ডেমোক্রেটদের দুর্বল। আমি মনে করি না, আমরা কেউই অন্ধ নই। আপনি সবাই জানি যে রিপাবলিকান পার্টি অনেকখানি দায়ী এই সিটিজেন ইউনাইটেড কেসের জন্য, যার ফলে কর্পোরেশন হয়েছে পার্সন, যার কারণে আপনি কন্ট্রিবিউশন করতে পারেন আনলিমিটেড মানি ফর ইলেকশন ফান্ডস। কিন্তু যে আপনি যদি ডেমোক্রেটসেরও দেখেন, দে আর বাডি উইথ দ্য বিগ কর্পোরেশনস। মানুষ এটি পছন্দ করে না। মানুষ ন্যান্সি পলোসিকে চেনে না, 90 বছর বয়স, ডাইনোসর হয়ে গেছেন, সে এখনো ডেমোক্রেটিক পার্টির ছড়ি ঘোরাচ্ছেন। চাক শুমার, বর্ষিয়ান, সময় হয়েছে চলে যাওয়ার, কিন্তু দিয়েছেন কাকে? হাকিম জাফরি। কোথায় এই স্পিচের পরে কোথায় তার রিফিউরাল? কোথায়? ওয়ার ইজ হাকিম জাফরি? হাকিম জাফরি ইজ নাথিং বাট এ হাউস নিগার। আপনি যদি ভাই প্লিজ প্লিজ প্লিজ, এটা একটু বেশি হয়ে যাচ্ছে বোধহয়। আচ্ছা, আমি আই টেক ইট ব্যাক। ওকে, নাও লেটস টক অ্যাবাউট বার্নি স্যান্ডার্স। আপনারা কি দেখেছেন তার রিফিউটাল এই স্পিচের পরে? দেখেছেন? দ্যাটস হাউ ইউ টক। সাধারণ মানুষের পক্ষে কথা বলতে হলে আপনাকে ওই রাস্তায় যেতে হবে। মানুষ কোথায় মেসেজিং হয় ভাই, দ্যাটস মেসেজিং। আমি মানছি আপনার কথা, কিন্তু আপনি যখন মেসেজিং দিবেন এটা, কিন্তু আপনি বড় বড় কর্পোরেশনের সাথে হাত মিলিয়ে তাদের ফান্ডিং এ তাদের কথা বলবেন, সেটা মানুষ ভালো চোখে দেখে না। সেটা মেসেজিং প্রবলেম না, দ্যাট ইজ এ ইমেজ প্রবলেম, দ্যাট ইজ এ এথিক্স প্রবলেম, দ্যাটস এ মরাল প্রবলেম। অ্যান্ড এই দুটি যে আপনি কথা বলেছেন, ইমিগ্রেশন, ইকোনমি এমন কোনো আহামরি কিছু করেনি, বরঞ্চ ভালো হয়েছে, কিন্তু মানুষ ভালো চোখে দেখেনি সেটা। এইসব কারণে জো বাইডেন এটা জীবন্ত মমি,
তার আরো 4 বছর আগে সরে দাঁড়ানো উচিত ছিল। আপনার মনে আছে হামফ্রির সময় কি হয়েছিল? 6 মাস আগে সরে দাঁড়িয়েছিল। কি হয়েছিল? ভরাডুবি হয়েছিল। দি সেম থিং হ্যাপেন। আপনি একজন নিউ ফ্রেশ, শি ইজ আ ওমেন, আমেরিকাতে ওমেন প্রেসিডেন্টের ব্যাপারটি এখন পর্যন্ত হয়নি, তাকে আপনি 6 মাসের সময় দিলেন না, কিভাবে হতে পারে? জো বাইডেন তার লেগেসি কালিমা লিপ্ত করেছেন এই শেষের অধ্যায়ে। গাজা যুদ্ধের কথা না হলে নাই, বাদই দিলাম, আমি বাদ দেওয়ার কোনো উপায় নেই, তারপরে দিলাম। আমি এই প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গে চলে আসি হাসান ফেরদৌস, আপনার কাছে। আমি ইমিগ্রেশন বিদায় করো, ইমিগ্রেন্ট বিদায় করো, আনডকুমেন্টেড বিদায় করো, যারা এটি শক্ত হাতে বলছেন তারা আসলে চায় হোয়াইট আমেরিকা, এবং এটা খুব একটা তারা লুকানো না, প্রকাশ্যেই করছেন। এখন এই যে 13 মিলিয়ন, আপনি আমাকে বলেছেন যে 5% আমেরিকার জনসংখ্যার 5%। লেবার ফোর্সের, আমি দুঃখিত, লেবার ফোর্সের, হ্যাঁ লেবার ফোর্সের 5%। এটা একটা বিরাট নাম্বার, হিউজ ইম্প্যাক্ট। এখন এই যে তারা একটা চালিকা শক্তি অর্থনীতির, কিন্তু তাদেরকে আমরা বানিয়েছি ভিলেন। আমরা বলতে the Trump administration and Republican. So I'm not part of that, but these guys. আমেরিকা কি উইদাউট ইমিগ্রেশন সার্ভাইভ করতে পারবে? আসলেই কি তাই? হাসান ফেরদৌস, আপনার কাছে। আপনি ঠিকই বলেছেন। রিপাবলিকান পার্টির মূল ফোকাস হচ্ছে এই দেশটাকে 3টি ইমেজে গড়ে তোলা। 1, ইটস হোয়াইট, 2, ইটস ক্রিশ্চিয়ান, and 3, it's conservative. Correct. White, Christian, and conservative. I agree. Everybody else হচ্ছে গিয়ে the other. এরা সবাই বাইরের, বহিরাগত, এদেরকে আমরা চাই না, আনওয়ান্টেড। এবং এই ফাইটটা কিন্তু আমেরিকা আজকের নয়, দীর্ঘদিন থেকে কিন্তু শ্বেতকায় নয় এমন সবাইকে, ইভেন জাপানিজদেরকে রিজেক্ট করা হয়েছে। যদিও এই সবাই, সাদাদের বলছি আমি, সবাই আসলে কিন্তু বহিরাগত। এরা জার্মানি থেকে এসছেন, আয়ারল্যান্ড থেকে এসছেন, ইউরোপ থেকে এসছেন, সবাই। ডোনাল্ড ট্রাম্প মাত্র 3 জেনারেশন আগে তারা জার্মানি থেকে এসছেন, মাত্র 3 জেনারেশন আগে। আপনি যদি এলিস আইল্যান্ডে যান, কি লেখা আছে সেখানে? বিশ্বকে তিনি বলছে, লেডি লিবার্টি, তোমার হত দরিদ্রদের আমাকে দাও, তোমার নিঃস্বদেরকে আমাকে দাও, আমি তোমাকে আশ্রয় দেবো। সে আমেরিকা এখন কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প সাহেব তার প্রথম টার্মে বলেছেন যে আমার দেশে শুধুমাত্র এই কালো লোকরা কেন আসে, যাদেরকে তিনি বলছেন শিট হোল কান্ট্রিজ। কেন শিট হোল কান্ট্রিজ থেকে আসে? কেন ব্লু আইড কান্ট্রিজ থেকে আসতে পারে না? নরওয়ে থেকে কেন আসে না? আপনি কি জানেন 2 সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প সাহেব একটা নির্বাহী আদেশ দিয়েছেন, যে আদেশের অধীনে দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়রা, আফ্রিকানসরা অধিক সংখ্যা আসতে পারবে। আমাদের তিনি সেটা দিচ্ছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বর্ণবাদী দেশ, মনে আছে নিশ্চয়ই আপনার, তার শ্বেতকায়দের, সেই বর্ণবাদী আফ্রিকানসদের তিনি অধিক সংখ্যা আনবার জন্য নির্বাহী নির্দেশ দিয়েছেন। কারণ তিনি চান দেশটা সাদা হোক। তিনি বলতে পারছি আমি পুরো এস্টাবলিশমেন্টই, রিপাবলিকান এস্টাবলিশমেন্ট। এখন আপনি যে প্রশ্ন করলেন যে এই 13 মিলিয়ন লোক, তো 13 মিলিয়ন লোক কেন? আমেরিকা যে অলমোস্ট 40% আমরা নন হোয়াইট আমেরিকা, এবং আমেরিকা ইনফ্যাক্ট বাই 2042 will become a non-white majority country, minority majority country পড়বে by 2042। এখন মানে 20 বছর পরে আমেরিকা একটা অশ্বেতকায় প্রধান দেশে পরিণত হবে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমেরিকা একটা অশ্বেতকায় প্রধান দেশ। যদি আপনি কিন্ডারগার্টেনের এন্ট্রি দেখেন, আপনি কিন্ডারগার্টেনে কারা পড়ছে, এই অঙ্কটা অলরেডি কিন্তু একটা নন হোয়াইট কান্ট্রি। এবং এরা কারা? টেক ইন্ডাস্ট্রি 40% নন হোয়াইট। আমেরিকা চলছে তো মেইনলি টেকনোলজি দিয়ে। এই পাটোয়ারি ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমেরিকার এই যে গ্রোথটা, তার ইঞ্জিনটা কি? টেকনোলজি। এবং সেই টেকনোলজিটাকে কে ড্রাইভ করছে? নন হোয়াইটরা, ভারত থেকে আসা বা মেইনলি এশিয়ান কান্ট্রি থেকে আসা মানুষেরা। তাদেরকে আপনি ছেড়ে দেবেন? রাস্তা কে বানিয়েছে? এই যে আমরা হাইওয়ে বলি, ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত, কারা বানিয়েছে? হয় আফ্রিকান আমেরিকানরা, নয় চাইনিজরা, নয় জাপানিজরা, নয় আমরা ভারতীয়রা। আমরাই তো বানিয়েছি।
যদি আগামীকাল সত্যি সত্যি এই 13 মিলিয়নকে বাদ দেওয়া হয়, তাহলে কে আপনার আপেল কালেক্ট করবে, কে আপনার অরেঞ্জ তুলবে, কে আপনাকে গ্রেপস এনে দেবে? হুম। ইমিগ্রেন্টটা কোন কাজ করে মূলত? এই 13 মিলিয়ন মূলত কাজ করে যে সমস্ত কাজ সে তোকে আমেরিকানরা করে না। যে কাজ তারা করে না, যে কাজগুলো এসেনশিয়াল, সে কাজগুলো আমরা করি। আমরা যদি বাদ যাই, হুম। যে আগামীকাল আমাদেরকে আপনি ফোর্সিবলি বাদ দেন, 3টা সেক্টর ক্ষতিগ্রস্ত হবে। আমি শেষ করছি। 1, সার্ভিস সেক্টর, হোটেল রেস্টুরেন্ট। 2, হেলথ সেক্টর। সব নার্স দেখবেন আপনি ফিলিপিনো থেকে আসা। হেলথ ওয়ার্কার মেজরিটি হচ্ছে কি এশিয়া থেকে, আমি নন হোয়াইট কান্ট্রিজ থেকে আসা। আর থার্ড হচ্ছে কি ফার্ম, কৃষিক্ষেত্র। এই 3টে মেজর ক্ষেত্রে নন হোয়াইটসরা হচ্ছে কি ইসেনশিয়াল প্রোভাইডার্স। আমাদেরকে বাদ দিয়ে আপনি আমেরিকায় করবেন? ইম্পসিবল। ওকে, আমি মনে হয় আপনি যেটা বলেছেন একেবারে সহজ ভাষায়, এর চেয়ে সহজ ভাষায় বলা সম্ভব না আসলে, কিন্তু এর চেয়ে সহজ ভাষায় এক কথায় বলা সম্ভব। জমিদার চাচ্ছেন তার কোনো চপেদার থাকবে না, তার কোনো আজ্ঞা বহনকারী থাকবে না, শুধু প্রাসাদে উনি থাকবেন, ওনার ওয়াইফ থাকবে এবং ওনার বাচ্চারা থাকবে। কেউ তাদেরও তো রান্না করে খাওয়াতে হবে কাউকে না কাউকে। এই রান্না করার মানুষটাই হচ্ছে এই ইমিগ্রেন্ট। এটি একটি উপমা হিসাবে ব্যবহার করলাম, আপনারা যেভাবে বুঝতে পারেন বুঝেন। খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন, খুব ভালো। আমরা রান্না করি বটে, রান্না ছাড়া আপনি বাঁচতে পারবেন না তো। এক্স্যাক্টলি। ছোট কাজ করতে পারি, হ্যাঁ, কিন্তু আমরা এসেনশিয়াল কাজটা করি। রাইট। তো জমিদার সাহেব এখনো বুঝতে পারছেন না যে জমিদারি কিন্তু প্রজা ছাড়া টেকে না। জমিদারি থাকতে হলেও প্রজার প্রয়োজন। কারণ জমিদার যেমন প্রজার উপর প্রভাব দেখিয়ে ওনার জমিদারি প্রমাণ করেন, আবার সবার অগোচরে এই প্রজাদের কাছ থেকে অর্থ নিয়ে কোষাগারে ভরেন, যেটা দিয়ে তার শক্তি দেখান সারা জায়গায়। কাজেই ইটস আ ফলস প্রিমিস। আপনারা যারা বুঝতে পারছেন না এখনো, আমি আশা করি এখন বুঝতে পারবেন। এনিওয়ে, আরেকটা জিনিস বলা দরকার হয় ভাই, এই 13 মিলিয়ন লোক, এরা কিন্তু এই দেশে 20, 25, 30 বছর ধরে বাস করছে। ছেলে মেয়ে বড় হয়ে, ছেলে মেয়েদের জন্ম নিছে, এরা সবাই ট্যাক্স পে করে নানাভাবে। এই দেশটাকে তারা বিল্ড করেছে। রাইট। অন্য কোনো দেশের এরা চেনেও না। আপনি মেক্সিকো পাঠাবেন, মেক্সিকো তার কেউ নেই এদের। বলে একটা মানবিক ব্যাপারও তো আছে। একটা পরিবারকে আমরা কেটে ছেটে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, এর অন্য কোনো দেশ নেই। মানবিক ব্যাপারের কথাটা আপনি এদের সাথে আলাপই করতে পারবেন না। আপনি হোমসের কথা শুনেছেন? টম হোমস উনি কি বলছেন যে আপনি সেপারেট করবেন ইয়াদের বাচ্চাদের, বাচ্চারা তো এখানকার সিটিজেন, বলছে না আমরা সবাই একসাথে পাঠিয়ে দিব। দিস ইজ হাউ, মানে এতটাই আপনি আত্মসার শূন্য মানুষও কিনা বলা মুশকিল আছে। ওকে, এই সমস্ত যখন আমরা বলছি, ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা হঠাৎ করে পিছলে যাচ্ছে এবং তার অ্যাপ্রুভাল রেটিং এই মুহূর্তে 45%। 2 মাস কিন্তু হয়নি পাটোয়ারি সাহেব। কেন আপনি মনে করেন কেন হচ্ছে এরকম? এটা তো আমরা আগে এই যে ফেরদৌস ভাই বললো, আমরা বললাম যে কেন। নাম্বার 1 হলো বিহেভিয়ারাল ইস্যু। যে বিহেভিয়ারাল ইস্যু যেটা ওনার ফ্লিপ ফ্লপ যেটা করে আর কি, মানুষের রেসপেক্ট কমে যাচ্ছে উইদিন দি কান্ট্রি, আউটসাইড দি কান্ট্রি। জি। নাম্বার 2, গ্রোসারি স্টোর ইস্যু, মানে ইনফ্লেশন ইস্যু, রাইট? নাম্বার 3, এই যে আপনার ফেরদৌস ভাই বললো যে ফার্মিং, হেলথ এবং হোটেল সার্ভিস ইন্ডাস্ট্রি। আর একটা ইন্ডাস্ট্রি আমি ওর সাথে যোগ করি, কনস্ট্রাকশন। হ্যাঁ, কনস্ট্রাকশন। এরা আপনি ইভেন নিউ ইয়র্ক সিটির কথা, যদি নিউ ইয়র্ক স্টেটের কথা ধরেন, 40,000+ হলো আপনার ইয়েতে আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করে। হোটেলে ইনক্লুডিং ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, এই যে কাজগুলো করে। এখন এই জিনিসগুলা এরা হলো ইঞ্জিন আপনার গাড়ির ইঞ্জিন আর কি, যে করে। আর আপনি যেটা বললেন প্রজা ছাড়া রাজা হয় কেমনে? প্রজা ছাড়া তো রাজার ডেফিনিশনে হয় না, আপনার প্রজা থাকতে হবে। এই লোকগুলো যে মালথুজিয়ান থিওরির কথা যদি চিন্তা করেন, যে তখন বলছিল যে মানুষ শুধু একটা মুখ নিয়ে জন্মগ্রহণ করে না, তারা 2টা হাত নিয়েও জন্মগ্রহণ করে। তার মানে তারা প্রোডাক্টিভ, তারা কাজ করে, শুধু খায় না। এবং ওটা জেনারেট করে ফেরদৌস ভাই যেটা বললো, দে পে ট্যাক্স, রাইট, দে পে এভরিথিং, এবং আমাদের হেল্প করে। আর এটা যে আপনি যদি জানেন, আমরা যারা ফিশ মার্কেটে যাই ফিশ কিনতে, কোরিয়ান ফিশ মার্কেট, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় যে ফিশটা পরিষ্কার করে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য বড় গ্রোসারি স্টোর। এই লোকগুলা কারা?
আপনি এই কাজগুলা করার লোক পাবেন না, এটা আমাদের ইকোনমি ইভেনচুয়ালি এটা সাফার করবে। তো আমার পয়েন্ট হলো এটা, যেটা আমরা আগেও আলাপ করছিলাম, প্রেসিডেন্ট রিগান যে সময় যে জিনিসটা হয়েছে, যারা এখানে আছে দীর্ঘদিন থেকে আছে, অলরেডি অ্যাক্লামেটাইজড আমাদের কালচারের সাথে, আমাদের জবের সাথে, তাদেরকে আপনি একটা অ্যাডজাস্ট করে নেন, করে ভবিষ্যতে আমিও চাই না, নিশ্চয়ই ফেরদৌস ভাইও চায় না যে আমাদের যে বর্ডারটা এটা ফ্লাড গেট হোক, ওপেন থাকুক। এটা কেউই হয়তো চান না। বর্ডারটা আমরা কন্ট্রোল করি ফ্রম নাও এন্ড অন, এন্ড যাদেরকে আমাদের লেবার দরকার আমরা ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসি। এই যে আমাদের ফার্মল্যান্ডে যে কাজ করতে হয়, স্ট্রবেরি পিকআপ থেকে শুরু করে, আপনি রোবট দিয়ে তো সব কাজ করতে পারবেন না রে ভাই। রোবট এখনো রোবটের উপরে নির্ভরশীলতা আমাদের অনেক কম, রোবট দিয়ে কাজ হবে না। আবার রোবট দিয়ে করলে তো আবার আবার ট্যাক্স আসবে কোত্থেকে? হ্যাঁ, এই যে লোকগুলা খায়, ইন্ডাস্ট্রি চলবে, এই জিনিসগুলো আর কি। সুতরাং আমি মনে করি these are the reason that his popularity is going down. আমি আরেকটা কথা বলি, মানুষ অনেক কিছু জানেন না। আমি গত 2 মাস ধরে এত হাসান ভাই এতই পড়ছি যে আমার আসলে এখন মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। কারণ একবার ডোনাল্ড ট্রাম্পের কথা শুনি, আমার কাছে মনে হয় যে মনে হচ্ছে সত্য কথা, কিন্তু যখন চেক করতে যাবেন তখন মনে হচ্ছে যে ও মাই গড। আমি একটি এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরবো। এই স্পিচে উনি বলেছেন হন্ডা ইন্ডিয়ানাতে, স্টেট অফ ইন্ডিয়ানাতে দ্য লার্জেস্ট প্ল্যান বিগ অ্যান্ড বিউটিফুল, যেটা উনি বলে থাকেন, খুলতে যাচ্ছেন, সেখানে অনেকের চাকরি হবে। ওয়ান অফ দ্য লার্জেস্ট, ওনার ভাষায় অটোমোবাইল কোম্পানি হন্ডা খুলতে যাচ্ছে ইন্ডিয়ানাপলিসে, খুব ভালো কথা। আমি চেক করলাম কিছু জিনিস যে আসলে হন্ডার প্ল্যানটা কি। আপনি শুনে অবাক হবেন, এখানে 70 to 80% জিনিস যেটা অ্যাসেম্বল করা হবে, হন্ডার প্ল্যান হচ্ছে সেখানে রোবট ইউজ করা। দ্যাটস নট ক্রিয়েটিং জবস। এটা তো জব তৈরি করবে না। উনি বলছেন যে আমেরিকান যে মালপত্র এক্সপোর্ট যেটা হবে, এটা আমেরিকান শিপে হতে হবে, অন্য শিপে হবে না। কিন্তু আমেরিকা এখন আর শিপ বানায় না, শিপ রেন্ট করে, এটা আউটসোর্স করে দেওয়া হয়েছে বহুদিন আগে। আমেরিকান ডকে যে কোনো 20,000 কিউবিটি বলে তারা, কন্টেনার ধরবে, সেটা আসে ল্যান্ড করলে এই এপ্রিল মাস থেকে জাহাজ প্রতি $1 মিলিয়ন দিতে হবে। জাহাজ প্রতি $1 মিলিয়ন, যদি সেই জাহাজটি মেড ইন আমেরিকা না হয়ে থাকে। সমস্যা হচ্ছে বিশ্বের 95% জাহাজ তৈরি করে জাপান, সাউথ কোরিয়া এন্ড চায়না। সো কথা এবং কাজের আসলে মিল নেই। আমি প্রসঙ্গের পরিবর্তন করব। হাসান ফেরদৌস, আপনি ভালো বলেছেন। মাথায় রাখতে হবে যে আমাদের বিশ্ব ইকোনমিটা এখন গ্লোবালাইজড ইকোনমি। অফকোর্স আমরা এক অপরের সঙ্গে নির্ভর করি। আমি একটা ছোট এক্সাম্পল, আপনি গাড়ির কথা বললেন তো, সবচেয়ে বড় গাড়ি উৎপাদক দেশ হচ্ছে মেক্সিকো। জিএম এর সবচেয়ে বড় প্ল্যান্ট মেক্সিকোতে, কিন্তু মেক্সিকোতে অ্যাসেম্বল করা হয়, পার্টস আসে কোত্থেকে? কানাডা থেকে অথবা আমেরিকা থেকে। এই একটা গাড়ি 8 বার বর্ডার ক্রস করে, একবার মেক্সিকো থেকে আমেরিকায়, আমেরিকাতে ফিরে যায় মেক্সিকোতে, মেক্সিকোতে কানাডা, আবার আর 8 টাইমস। যদি আমরা ট্যারিফ ইম্পোজ করি, আমরা 8 বার আমাকে ট্যারিফ দিতে হবে। ইচ টাইম ইউ ক্রস দ্য বর্ডার আপনার ট্যারিফ দিতে হচ্ছে 20% এক্সট্রা। ফলে এই যে গ্লোবালাইজেশন আমরাই করে তুলেছি, কিন্তু আমরাই কিন্তু এর আসল উদ্যোক্তা। তাকে আমরা আক্রমণ করছি। উনি যে বললেন যে এই যে কানাডার সাথে আমাদের যত এগ্রিমেন্ট বাতিল, আমি জানি না কোন সেই লোক কত বড় স্টুপিড হবে সে যে এই এগ্রিমেন্ট সাইন করেছে। আপনারা শুনে অবাক হবেন, এই এগ্রিমেন্ট সাইন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প 2018 সালে কানাডার সাথে। বলেছিলেন বিউটিফুল, দ্য বেস্ট এন্ড দ্য মোস্ট বিউটিফুল। উনি বলেছিলেন, আপনার স্মরণ আছে। He said it's a beautiful. এখন he is asking himself, who the hell signed this deal? This is how bad it is. আমি যাব একটু ইউরোপিয়ান ইউনিয়নের দিকে। এই যে ইউক্রেন ওয়ার, যেটি হাসান ফেরদৌস আপনার কাছে থাকলে প্রশ্নটি, এই যে যুদ্ধটি, এই যুদ্ধ কি আসলে বন্ধ হওয়ার কোনো উপায় আছে? ইউরোপ বুঝতে পেরেছে যে তারা কিন্তু একা, ট্রাম্প অ্যান্ড আমেরিকান প্রশাসন তাদের সাথে নেই। সো ইউরোপ নিডস টু স্ট্যান্ড আপ উইদাউট ট্রাম্প at this point. এবং ইউরোপ মোটামুটি একটা ইউনিফাইং একটা পজিশনে এসে দাঁড়িয়েছেন তারা। জার্মান বলছেন, জার্মান যে নতুন যে সরকার প্রধান হতে যাচ্ছেন, উনি বলেছেন যে ইউ নিডস এ নিউ লিডার। তারা একটা নতুন লিডার খুঁজছেন অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, যেটা আমরা আগে কখনোই শুনিনি তাদের কাছ থেকে। ওকে,
এবং তারা বলছেন তারা নতুন একটা মিলিটারি অ্যালায়েন্স দরকার উইদাউট আমেরিকা, যেটি অসম্ভব একটি ব্যাপার শোনার মতো। এখন যুদ্ধের ক্ষেত্রে যখন আমরা আসি, আপনার আমি কথা বলেছি যে যুদ্ধের অবস্থা এমন দাঁড়াচ্ছে যে কেউই জয়ী হতে যাচ্ছে না, তাহলে এটির শেষ পরিণতি কি? হ্যাঁ ভাই, উত্তরটা আপনি দিচ্ছেন, কিন্তু যদি কেউ যুদ্ধে না যেতে তাহলে কি হয়? হয় এরকম একটা ফ্রোজেন ওয়ার চলবে অনন্তকাল ধরে, অথবা উভয় পক্ষকে মেনে নিতে হবে যে এই যুদ্ধ থেকে মুক্তি পেতে হবে আমাকে। ডোনাল্ড ট্রাম্পকে আমি একটা জিনিস জন্য ক্রেডিট দেই, এতদিন পর্যন্ত আমাদের আলোচনা কি ছিল? যুদ্ধে আমরা জিতবো। আমরা বলছি ইউক্রেনকে আরো অস্ত্র দাও, আরো টাকা দাও, টেকনোলজি দাও, ইন্টেলিজেন্স দাও, তাই তো? ফোকাস ছিল কি? টু বিট রাশিয়া, তাই তো? এখন আমরা বলছি যে না, রাশিয়াও যুদ্ধ জিতবে না। 3 বছর হয়ে গেছে, তার 1.5 লক্ষ লোক মারা গেছে, মারাই গেছে 1.5 লক্ষ লোক, আরো মেবি 500,000 লোক আহত হয়েছে। এই 3 বছরে তারা 20% গেইন করেছে। 20% খারাপ না, 3 বছর 20%। তো এই হারে যদি তারা গেইন করে, কত বছর লাগবে তাদের ইউক্রেনকে হারাতে? 10-20 ইয়ার্স। এই 10-20 ইয়ার্সে ইউক্রেনও না, রাশিয়াও না, কেউ সার্ভাইভ করবে না, দেশটা উচ্ছন্ন যাবে। এই 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 রিয়েলাইজেশনটা মোটামুটি উভয় পক্ষ থেকে আসছে। উভয় পক্ষই বলছে আমরা রেডি টু টক ফর পিস। প্রথমবারের মতো শুনছি আমরা ক্রেমলিন থেকেও, ইউক্রেন থেকে, এবং কৃতিত্বটা আমি দেবো ডোনাল্ড ট্রাম্পকে। আউটল্যান্ডিশ প্রস্তাব তার হতে পারে, অ্যাট দ্য সেম টাইম তিনি ডায়ালগটা, কনভারসেশনটা বদলে দিচ্ছেন। সো লেটস গিভ হিম দ্যাট। কিভাবে বদলাবে? এখন যে ফর্মুলাটা উভয় পক্ষ মানছে সেটা এইরকম যে যুদ্ধটা এখন ইমিডিয়েট সিজ ফায়ার হবে। এই নেক্সট উইকে যাচ্ছি ইউক্রেনের ডেলিগেশন সৌদি আরবে, যেখানে মার্কিন নেতৃত্ব এবং ইউক্রেনরা কথা বলবে ফেস টু ফেস। আগের মিটিং কিন্তু হয়েছে রাশিয়ার সাথে, যেখানে ইউক্রেনরা ছিলেন না। তো সৌদি আরব রিয়াদে যে মিটিং এ এইরকম একটা আউটলাইন পেয়েছি আমরা আমেরিকানদের কাছ থেকে। তা হচ্ছে এই যে যুদ্ধটা ফ্রোজেন হবে, এই মুহূর্তে সিজ ফায়ার হবে, লাইন অফ কন্ট্রোল বরাবর, যেখানে তুমি আছো তুমি সেখানে থাকো, ইউ স্টপ দেয়ার। তুমি অলরেডি হারিয়েছো 17% 18% জমি, ফাইন, উইল টক অ্যাবাউট ইট লেটার। এখন এটা ফ্রিজ করি আমরা, 1 নম্বর। 2 নম্বর, আমরা এরিয়াল ওয়ারফেয়ারটা বন্ধ করবো। ইমিডিয়েট যেটা হবে এরিয়াল এয়ারফেয়ারটা, মানে আকাশ থেকে বোমা ফেলা বন্ধ করবো আমরা, এনার্জি সেক্টরে বোমা ফেলা বন্ধ করবো আমরা। কিন্তু ফ্রন্টে লিমিটেড স্কেলে লড়াই হতে পারে until we come to a better arrangement. এটা 1 2। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট যেটা ইউরোপিয়ানরা বলছে যে আমরা এই শান্তি রক্ষা করবার জন্য, টু মেনটেন পিস, আমরা সৈন্য পাঠাবো, ইউরোপিয়ান পিস কিপিং ফোর্সেস পাঠানো হবে স্মল স্কেলে। আগে বলা হয়েছিল 1 লক্ষ, এখন এটা কমিয়ে এনে 10,000 আনা হচ্ছে। অলরেডি ইউকে প্রপোজ করেছে আমি 10,000 সোলজার্স দেবো, ফ্রান্স বলছে আমি দেবো, পোল্যান্ড বলছে আমি আছি। ছোটখাটো দেশ, অনেকে, সবাই না, মেবি আবার 20 কান্ট্রিজ হয়তো বা এই অ্যালায়েন্স অফ দ্য উইলিং বলা হচ্ছে। মনে আছে ইরাক পরের সময় আমরা বলেছিলাম অ্যালায়েন্স অফ দ্য উইলিং, সেই অ্যালায়েন্স অফ দ্য উইলিং এক্সক্লুডিং ইউএসএ। ইউএসএ কিন্তু এই সিনারিওর মধ্যে কোথাও ইউএসএ নেই, which is a big loss for USA. USA was always a leader. Suddenly USA is nowhere to be found, and yet because of the USA আমরা দেখতে পাচ্ছি যে এই আলোচনাটা শান্তির দিকে এগুচ্ছে। আপনারা এও দেখেছেন যে আমাদের হোয়াইট হাউসের মিটিং এর পরে, জেলেনস্কি এবং ট্রাম্পের মিটিং এর পরে সেই হলো, হইচই তো হলো, কিন্তু এর বাইরে আমরা কি দেখলাম? জেলেনস্কি বুঝতে পেরেছেন যে আমাকে যেভাবেই হোক ট্রাম্পকে আমার পক্ষে আনতে হবে। পরে তিনি, ট্রাম্প সাহেব জানিয়েছেন, তিনি চিঠিতে তিনি বলছেন যে আমরা তৈরি, উই আর রেডি টু সাইন দি মিনারেল এগ্রিমেন্ট, হুইচ ইজ এ গুড সাইন। তার মানে আলটিমেটলি দুই পক্ষ আলোচনায় বসছে এবং শান্তির ফর্মুলা তারা খুঁজে বের করার চেষ্টা করবে। জি, ধন্যবাদ। পাটোয়ারি সাহেব, আপনার কাছে আমি যাব গাজা প্রসঙ্গে। ইজিপ্ট একটি নতুন ফর্মুলা নিয়ে এসেছেন, এই প্ল্যানটি তাদের কি? ট্রাম্প যেখানে বলছেন আমি সবাইকে এখানে শেষ করে দিব, হামাস নট হামাস আর ফিলিস্তিনি, আই ডোন্ট নো। এবং আরেকটি ব্যাপার হচ্ছে এই আরব রাষ্ট্রগুলো তারা এখন কি করছেন? সংক্ষেপে আপনার হাতে 1 মিনিটের মতো সময় আছে, 2 মিনিটের মতো সময় আছে। Yeah. Well, the President Trump যেটা যে আগে যে প্রস্তাবটা দিয়েছিল যে মিডল ইস্টে যে রিভার করবে ওখানে, তার মানে হলো সব গাজানবাসীদেরকে সরিয়ে দিবে, একদম টিপিক্যাল
ইয়ে আর কি বলে আপনার এথনিক ক্লেন্সিং। এবং এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রপোজালের সাথে ইসরায়েলের যেই ভিশন অ্যাবাউট গাজা অ্যান্ড দি ওয়েস্ট ব্যাংক কমপ্লিটলি একাকার হয়ে গেছে। তার মানে ওরাও এথনিক ক্লিনজিং, ওরাও চাচ্ছে না প্যালেস্টাইনিরা ওখানে থাকুক, এবং ইউনাইটেড স্টেটস ওটা বাই করেছে এবং এথনিক ক্লিনজিং করে দিয়েছে আর কি, করে দেওয়ার যে প্রস্তাব দিছে। আমি মনে করি যে মিডল ইস্টের যারা এই দেশগুলো যে প্রস্তাবটা নিয়ে আসছে অত্যন্ত কনস্ট্রাকটিভ প্রস্তাব, যে $53 বিলিয়ন দিয়ে করবে। এর মধ্যে হয়তো ওনার হয়তো কিছু জায়গা গাজাতে থাকবে যেখানে উনি বড় হোটেল টোটেল করতে পারবে, সেটা একটা কিছু হয়তো থাকতে হবে, কারণ উনি ওর মধ্যে পার্টিসিপেশনটা হয়তো চান আর কি, ব্যক্তিগতভাবে তার ফ্যামিলি। এটা আমার মনে হয় একটা ভালো, কিন্তু উনারা রিজেক্ট করেছে, এরাও রিজেক্ট করেছে, ইসরায়েলও রিজেক্ট করেছে। এটা তাদের লং টার্ম প্ল্যান। আমাদের যে মিডল ইস্টের যে ফরেন পলিসি, মিডল ইস্ট ফরেন পলিসি কমপ্লিটলি আমরা ইসরায়েলের কাছে লিজ দিয়ে দিছি। ইসরায়েল যা বলে, কারণ আমাদের যে ল মেকাররা আছে, ল মেকাররা বিশেষ বিকজ অফ দি আপনার ডিফারেন্ট ডোনার গ্রুপ, লবিং গ্রুপের কন্ট্রোলে কমপ্লিটলি চলে গেছে, এবং সেইভাবে এরা বোথ ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকান দুই পার্টিকে হিউজ পরিমাণ অর্থ দিয়ে ওদেরকে কিনে নিয়ে গেছে, এবং যারা এই একটু প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে প্রাইমারিতে লেগে ওদেরকে ইলেকশনে জিততে দেয় না। সুতরাং এই জিনিসটা আমার মনে হয় কোনো একটা আলোচনা হবে, আরো ফার্দার আলোচনা হবে। এই আলোচনা হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমেরিকাকে একটা স্টেক দিতে হবে ওখানে ভিতরে, আমার ধারণা। আমার ধারণা, আপনি সঠিক কথাই বলেছেন, যদি একটা ট্রাম্প টাওয়ার থাকে সেখানে থাকে বা ট্রাম্প প্লাজা থাকে, তাহলে ইসরায়েল হয়তো সেখানে বোমা ফেলবে না এবং লোকজন যাবে। মানে থিওরিটিক্যালি এটি ঠিক আছে, কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে জায়নিস্ট মুভমেন্ট, আপনি সেটি দুই ভাগে ভাগ করতে পারেন, খ্রিস্টান জায়নিজম অ্যান্ড জুইশ জায়নিজম। বাই দ্য ওয়ে, দে আর নট সেম অ্যাজ জুইশ পিপল। এই যে পলিসি যাদের আছে তাদের সাথে আপনি নিগোসিয়েশনে কোনো মতেই কোনোভাবেই সমঝোতায় আসতে পারবেন না, বিকজ দে ওয়ান্ট এভরিথিং। আপনি সঠিক বলেছেন, এটি নিয়ে যদি আমরা আলোচনা শুরু করি বছরের পর বছর লেগে যাবে এবং দরকার আছে। আমি বাংলাদেশ প্রসঙ্গে আসবো। হাসান ফেরদৌস, আপনার কাছে নতুন পলিটিক্যাল পার্টি হয়েছে, ছাত্ররা করেছেন, অনেকে বাহবা দিচ্ছেন, অনেকে সমালোচনা করছেন, অনেকে বলেছেন সরকারের মধ্যে থেকে হচ্ছে ঠিক না। কিন্তু আসল যে মুদ্রা কথা, ওনারা যে কাজটির জন্য এই দলটি গঠন করেছেন, যে কথাগুলি বলছেন, আসলে কি তারা সেটি করতে পারবেন কিনা, কতখানি আস্থা আপনার আছে? আপনি মনে করেন একটি ব্যাপার আপনি আমার কাছে বলেছেন, আমিও চেক করে দেখেছি, যে তারা বলেছেন যে হাসিনাকে আনতে হবে, তাকে ফাঁসিতে ঝুলাতে হবে, তারপর গিয়ে ইলেকশন। তাহলে তো আবার অন্য রকম কথা হয়ে গেল। তার অর্থ দাঁড়ায় যে তারা যতদিন সম্ভব ক্ষমতায় থাকতে চান। এটি নিয়ে আপনার বিশ্লেষণটা কেমন? আসলে আপনার হাতে বেশি সময় নেই, 2 মিনিটের মতো সময় আছে। হাবিব ভাই, পলিটিক্স হচ্ছে চেস খেলার মতো, দাবা খেলার মতো। আপনি একটা দান দেবেন, তার উত্তরে আমি একটা দান দেবো। ছাত্ররা দল করেছে, ছাত্র মানে ছাত্র নেতৃবৃন্দ দল করেছে। আমাদের প্রত্যেকের উচিত এই দলটাকে ওয়েলকাম করা। কারণটা কি? আমাদের দেশে 50% ভোটার্সরা হচ্ছে আন্ডার 30 ইয়ার্স অফ এজ, 30-এর কম তাদের বয়স। এদেরকে রিপ্রেজেন্ট করবে কে? এখন যে সমস্ত পলিটিক্যাল পার্টি আছে, প্রত্যেক বয়স 60, 65, 70, 80 বছর পর্যন্ত, এরা তো এদেরকে রিপ্রেজেন্ট করে না। এই যে বিপ্লবটা হলো বাংলাদেশে, কারা করলো? এই 70-80 বছরের বুড়োরা তো করেনি, 17-18 বছরের ছেলেরাই করে, ছেলে মেয়েরাই করেছে। ফলে তাদের একটা পার্টি থাকা খুব জরুরি, এবং আই মোস্ট হার্টিলি ওয়েলকাম দেম পলিটিক্যাল প্রসেসে। কিন্তু মাথায় রাখতে হবে যে নতুন দল, এদের এখন টিদিং প্রবলেম আছে। মাত্র দাঁত উঠেছে, জ্বর জারি হবে, ব্যথা হবে, ডাক্তার আসবে, ইটস কোয়াইট কমন। এবং এখন যে সমস্ত কথা বলছে, এই দলটা এখন ইউনিফাইড না, নেতৃত্বটা এখনো গাঁথুনি পুরোপুরি গেঁথে ওঠেনি। ফলে একজন এই কথা বলছে, আরেকজন আরেক কথা বলছে। ইট উইল টেক টাইম। কিন্তু মুদ্রা কথা যেটা হচ্ছে, এরা বলছে আমরা একটা সেন্ট্রিস্ট অল ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হব। সেন্ট্রিস্ট মানে আমি অতিরিক্ত বাই ঘেসবো না, অতিরিক্ত ডাইনে ঘেসবো না, এরকম জরুরি। ডান বলতে বোঝায় ইসলামিস্ট হওয়া, রাইট মানে ইসলামিস্ট হওয়া। আমি ইসলামকে মানবো, কিন্তু ইসলামপন্থী আমি হব না। আমি প্রোগ্রেসিভ হব, কিন্তু আমি বামপন্থী হব না। এই যে সেন্ট্রিস্ট এবং অল ইনক্লুসিভ, লক্ষ্য করেছেন এই দলের মধ্যে কারা আছে? সবাই, জামাত আছে, আওয়ামী লীগ পর্যন্ত আছে।
ফলে সবাইকে নিয়ে বাংলাদেশ এদেরকে নিয়েই তো বাংলাদেশ। আপনি তো আওয়ামী লীগকে বাদ দিতে পারবেন না, জামাতকে বাদ দিতে পারবেন না, আপনি কমিউনিস্টে বাদ দিতে পারবেন না, সবাইকে নিয়ে দেশটা করতে হবে। কিন্তু আমার কমন ভিশনটা কি? আমি চাই একটা ডেমোক্রেটিক, প্লুরালিস্টিক, অল ইনক্লুসিভ ন্যাশনাল প্ল্যাটফর্ম। তারা তাই করেছে। আই মোস্ট হার্টিলি ওয়েলকাম দেম। আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে, কিন্তু আমি বেশ কিছু রিসার্চ করছিলাম, একটি জায়গায় তাদের কথাবার্তা শুনছিলাম অনেকক্ষণ। একটি স্লোগান আমার কানে এখনো বাজছে, জনতা না ক্ষমতা, জনতা জনতা। আমরা আশা করতেই পারি আসলেই এটি যেন সত্যে পরিণত হয়। আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।